ভারতীয় মদদে একতরফা দাবি নির্বাচনের আয়োজন করেছে। তাই তারা 4000 ভোট কেন্দ্র পুরানোর টার্গেট নিয়েছে সরকার। বর্জন করে ভারত মুক্ত বাংলাদেশ করার জন্য দ্বিতীয় মুক্তির সংগ্রামে আমাদেরকে বিজয়ী হতে হবে। মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, সিনিয়র লিডাররা অধিকাংশ জেলে, বাকিরা পলাতক। এই রকমের একটি দল কিভাবে নাশকতা কিংবা গুপ্ত হত্যার শখ করে, এটা আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? তাহলে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি, হঠাৎ করে কেন গুপ্ত হত্যা, আইজিপি কেন নাশকতার কথা বলছে? কারণ চোরের মনে পুলিশ পুলিশ। তারা নাশকতার প্ল্যান নিয়ে আগাচ্ছে, তারা গুপ্ত হত্যার প্ল্যান নিয়ে আগাচ্ছে। ওবায়দুল কাদের গুপ্ত হত্যার প্ল্যান করেছে। কাজেই জনগণকে সতর্ক থাকতে হবে। পুলিশের এজেন্সি, গোয়েন্দা সংস্থার এজেন্সি বোমাবাজি করার জন্য, নাশকতা করার জন্য তারা পরিকল্পনা করছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, নিজেকে বাঁচতে হবে, দেশকে বাঁচাতে হবে। তাই আপনাদের সামনে এই কথাগুলো বলা, আপনারা জনগণের কাছে এই কথাগুলো তুলে ধরেন। আপনারা দেখেছেন মোহনগঞ্জ এক্সপ্রেসের বগিতে যেদিন অগ্নিসংযোগ করা হয়েছিল, তার আগে ডিএমপির পক্ষ থেকে ঢাকা মহানগরীর হসপিটালগুলোতে স্ট্যান্ড বাই অ্যাম্বুলেন্স, স্ট্যান্ড বাই ডাক্তার, স্ট্যান্ড বাই অপারেশনের সরঞ্জামাদি প্রস্তুত থাকতে বলা হয়েছিল। কেন বিশেষভাবে এই হসপিটালগুলোতে চিঠি দেওয়া হয়েছিল আপনাদের মনে জাগে না? কারণ তাদের ভয়াবহ পরিকল্পনা ছিল লাশ ফেলে দেওয়া, মানুষকে পুড়িয়ে মারা, পৈশাচিক উল্লাস করা। কিন্তু আল্লাহর রহমান, তাদের সেই আশা পূর্ণ হয় নাই। কারণ তারা চেয়েছিল জনগণের উপরে বিভৎস হামলা, বর্বরতা চালিয়ে বিরোধী দলের বিরুদ্ধে জনগণকে লেলিয়ে দেওয়া, কিন্তু জনগণ তাদের বিরুদ্ধে লেলিয়ে রয়েছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই ধরনের প্ল্যান, নাশকতা চলছে। বিরোধী দলের নেতা কর্মীদের চলাফেরায় সতর্ক থাকতে হবে। নিজেদের সেফটি, সিকিউরিটি নিশ্চিত করতে হবে। পথচারী ভাই বোনদেরকে বলবো, যারা বাসে চলছেন জানালা খোলা রাখবেন, চোখ কান সামনে পিছনে সব জায়গায় রাখবেন। কে বাসে ব্যাগে করে গান পাউডার নিয়ে ওঠে, কে ককটেল নিয়ে ওঠে, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যদি তারাও গাড়িতে চেক করতে ওঠে, খেয়াল রাখবেন আপনার সিটের নিচে একটা ককটেল বোমা ফেলাইয়া গেছে কিনা। তাদের যে প্ল্যান, মাঠে মারা গিয়েছে। তারা চেয়েছিল বিরোধী দলকে সহিংস করতে, উগ্রতার দিকে ধাবিত করতে, কিন্তু আমরা আলাপ আলোচনা করে সুপরিকল্পিত ভাবে আমরা সরকারের সেই নাশকতা আমরা এড়িয়ে গেছি। আমরা যদি এই কয়েকদিন হরতাল অবরোধ করতাম, অন্তত কয়েক হাজার গাড়ি সরকারি দলের এজেন্সিরা পুড়িয়ে মামলা দিত আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, বিএনপি নেতাদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, আন্দোলনকারীদের বিরুদ্ধে। কাজেই আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন করছি, জনগণকে সচেতন করার জন্য আমরা নিরস্ব, আমরা লিফলেট বিতরণ করছি, আমরা গণসংযোগ করছি, পথসভা করছি, আমরা কোনো সহিংসতার মধ্যে নাই। কিন্তু এখন তাদের নতুন পরিকল্পনা, নিজেদের দলীয় নেতা কর্মীদের দিয়ে একজনের অফিস আরেকজনের দিয়ে পুরাইয়া, একজনের ক্যাম্পে গুলি করে বিরোধী দলের উপরে দায় চাপানো। কাজেই আমাদের কথা পরিষ্কার, সরকারের ফাঁদে পা দিয়ে আমরা এই আন্দোলনকে নেতিবাচক ভাবে প্রচারের সুযোগ দেব না। আমাদের সাথে জনগণ আছে, সেটা তো প্রমাণিত। জনগণকে যদি রাস্তায় নামতে দেওয়া হয়, জনগণ যেদিন রাস্তায় নামতে পারবে সেদিন গণ অভ্যুত্থান হবে। ওই গণ অভ্যুত্থানের জোরে ওবায়দুল কাদেররা, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। কাজে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। রাজপথের ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে জনগণকে নিয়ে আমরা গণ অভ্যুত্থান ঘটাবো। সরকার যে ভারতীয় মদদে একতরফা দাবি নির্বাচনের আয়োজন করেছে, আমরা এই নির্বাচন থেকে
জনগণকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এই নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের কাছে তথ্য আছে 42,000 ভোট কেন্দ্রের মধ্যে 4,000 ভোট কেন্দ্র ঘুরিয়ে দিতে সরকার পরিকল্পনা করছে, যে তারা 4,000 ভোট কেন্দ্র ঘুরিয়ে বিরোধী দলের বিরুদ্ধে দায় চাপাবে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলেছিল যে যারা নাশকতা করবে, নির্বাচনী সহিংসতায় জড়িত থাকবে, তাদেরকে মামলা দিবে। তাই তারা 4,000 ভোট কেন্দ্র পুরানোর টার্গেট নিয়েছে সরকার। একই সাথে লাশ ফেরানোর মতিউর রহমান রিন্টুর বই আমার ফাঁসি চাই গুগলে পড়বেন, ইউটিউবে পাবেন। ওই বই বিএনপি, জামাত, গণ অধিকার বিপিনুর লেখে নাই। ওই বই লিখেছেন প্রধানমন্ত্রীর এককালের বিশেষ সহকারী, তার নাম মতিউর রহমান রিন্টু। সেই বইয়ে তিনি বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় যেতে কিভাবে লাশের রাজনীতি করেছে, কিভাবে লাশ ফালানোর টার্গেট দিয়েছে। সেই আওয়ামী লীগ আজকে ভারতীয় মদদে ক্ষমতায় থাকতে এই দেশে আবার লাশ ফালানোর তারা মিশন নিয়েছে। তারা আবার লাশের রাজনীতি করছে, লাশের রাজনীতি তারা অতীতেও করেছে। আপনারা দেখেছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্ট্যান্ডিং কমিটির নেতা সালাউদ্দিন সাহেবকে কিভাবে উত্তরা থেকে তুলে নিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে, আপনারা দেখেছেন না? কিভাবে সাংবাদিক কাজলকে ভারতে ফেলে দিয়ে এসেছেন, আপনারা জানেন না? এই ঘটনায় ভারতের র এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জড়িত। তাই আপনাদেরকে বলছি, ভারতীয় তামিলনাড়ুর এই একতরফা নির্বাচন বর্জন করে ভারত মুক্ত বাংলাদেশ করার জন্য দ্বিতীয় মুক্তির সংগ্রামে আমাদেরকে বিজয়ী হতে হবে। আমি বিএনপির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই। উনি পরিষ্কার ভাবেই বলেছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই দেশের জনগণকে জেগে উঠতে হবে, ভারতীয় মদদের এই নির্বাচনকে প্রতিহত করতে হবে, জনগণকে নিয়ে প্রতিরোধ করে তুলতে হবে। কারণ এই নির্বাচন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে তুলে দেওয়ার নির্বাচন। শেখ হাসিনা, ওবায়দুল কাদের মোমেনরা লেনদুর্দর্শীর ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশকে সিকিম বানাতে চায়। তাই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব বজায় রাখবো নাকি ওই মোদীদের করে আমরা জিকির করবো। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে দেশের কি পরিস্থিতি আপনারা দেখেছেন। নতুন বছরের শুরুতেই বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি, আন্তর্জাতিকভাবে সুপরিচিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারাদণ্ড দিয়ে শেখ হাসিনা আন্তর্জাতিক পত্র পত্রিকার লাইমলাইটে এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেখ হাসিনার সরকার মিথ্যা মামলায় সাজা দিয়েছে, একজন নোবেল লরিয়েটকে সাজা দিয়েছে। তো বিরোধী দলকে শেখ হাসিনা কোনো পাত্তাই দিচ্ছে না। এর মধ্যে দিয়ে বাংলাদেশকে কতটুকু ছোট করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কি ওবায়দুল কাদেরের বন্ধু ফেনীর নিজাম আজারির মতো 500 কোটি টাকা লুটপাট করে বাংলো বাড়ি বানিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ এসালমের মতো 7টা ব্যাংক লুট করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি এসালমের বেআই শেখ হাসিনার ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামানের মতো হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ের মাধ্যমে বাংলাদেশের মুখ পৃথিবীর বুকে উত্তোলন করেছে। ডক্টর মোহাম্মদ বাংলাদেশের রাজনীতিকে ভালো দিয়েছে। শেখ হাসিনার সরকারের সেটা সহ্য হয় নাই, শেখ হাসিনার সহ্য হয় নাই, সে নোবেল পায় নাই। এই কারণে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি দায়িত্বটি করে আজকে ওই ক্যাঙ্গারু কোর্টে হাজিরা দিতে দেখেছেন কিভাবে একজন ভদ্র মানুষ, বিনয়ী মানুষ একটা রূঢ় ভাষায় সাংবাদিকদের সাথে কথা বলে নাই, সরকারকে গালি দেয় নাই, হাজিরা দিচ্ছে। বিনয়ের সাথে বলেছেন যেই অপরাধ করি নাই সেই অপরাধের বিচার পেলাম, দুঃখ পেলাম। একটা বিষয় লক্ষ্য করেছেন, তারপরেও কিন্তু তিনি বলেছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের সেবা করার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ। তিনি এই মুহূর্তে একটা সুখোপযোগী স্টেটমেন্ট দিয়েছেন, সকলে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, গণতন্ত্র মানবাধিকারের পক্ষে কাজ করতে হবে। এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। কারণ তারা বুঝতে পারছে এই মাফিয়ারা যদি ক্ষমতায় থাকে
এদেশে গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার বলে কিচ্ছু থাকবে না। এই দেশের মানুষের কোনো অধিকার থাকবে না। কাজেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সিভিল সোসাইটির সকল নাগরিকদেরকে বলবো, আজকে দেশের অস্তিত্ব রক্ষায় আপনারাও রাস্তায় নামুন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। সর্বশেষ দুইটা কথা বলে শেষ করতে চাই। নাম্বার 1 হচ্ছে, আমরা নির্বাচন বানচাল করার আন্দোলন করছি না, আমরা সহিংসতার আন্দোলন করছি না, আমরা নির্বাচন প্রতিরোধ করার, জনগণকে সাথে নিয়ে নির্বাচন বর্জন করার আন্দোলন করছি। আমরা সাজানো পাতানো নির্বাচনে যেন জনগণ ভোট কেন্দ্রে না যায়, ভোট দিতে না যায়, সেজন্য জনগণকে সতর্ক করছি। কারণ ওই যে আমাদের একজন যুবনেতা বলেছে, একজন সবজিওয়ালা 1000 টাকা করে পায় পার ডে হাজিরা, তাই তিনি নির্বাচনী প্রচারণা করছেন। বন্ধুগণ, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকার জন্য এই আওয়ামী মাফিয়াদের গোলামি করে দেশের ক্ষতি করা যাবে না। অনেকে ভাবতে পারেন লোকাল রাজনীতিতে একজনকে কোণঠাসা করার জন্য, নৌকাকে ডাবানোর জন্য স্বতন্ত্রকে সাপোর্ট দিচ্ছি। স্বতন্ত্র বলেন, নৌকা বলেন, দামি বলেন, সবই ওরা, আমরা আর মামুরা। কাজে এই আমরা আর মামুরা মার্কা নির্বাচনে অংশ নিয়ে আপনারা দেশের ক্ষতি করবেন না। দ্বিতীয়ত, আগামীতে যেই কর্মসূচি আসবে না কেন, প্রত্যেকটি কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের নেতা কর্মী, জনগণ সম্পৃক্ত হয়ে আপনারা গণ প্রতিরোধ করে চলবেন। আমাদের পরিষ্কার। একই সাথে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীদেরকে একটি কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যেই জানেন, পুলিশের প্রধান লেজ কাটা শিয়ালের মতো তার লেজ কেটে গেছে, র্যাবের প্রধান তার লেজ কেটে গেছে। কাজে তারা এখন চাচ্ছে পুরো পুলিশ বাহিনীর লেজ কাটুক, পুরো র্যাবের লেজ কাটুক। কারণ পুলিশ প্রধান নিষেধাজ্ঞা খেয়েছেন, জয় বাংলা হয়ে গিয়েছেন। র্যাবের প্রধান নিষেধাজ্ঞা খেয়েছেন, জয় বাংলা হয়ে গিয়েছেন। মানে এখন জয় বাংলা মুক্তিযুদ্ধের আমাদের স্লোগান, অবশ্যই আমাদের স্পিচের স্লোগান ছিল, সেই স্লোগান আজকে দুর্বৃত্তরা দিয়ে আজকে মানুষের উপরে হিংস্র জন্তু জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ছে। সেই কারণে অনেকে মনে করে এখন জয় বাংলার স্লোগান দেওয়াই মানে বিপদ, জয় বাংলার স্লোগান দেওয়াই মানে সব শেষ। এই যে র্যাব প্রধান, পুলিশ প্রধান, তারা কিন্তু নিষেধাজ্ঞা খেয়ে কালো তালিকাভুক্ত হয়েছেন। এখন পুলিশ প্রধানের কারণে সমস্ত ডিসি, এসপি, ওসিরাও কি নিষেধাজ্ঞা খাবেন? র্যাবের প্রধানের কারণে বাকি সবাই কি লেজ কাটা শিয়ালের মতো নিজের লেজটা কাটবেন? আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যে আমরা শুনেছি আজকে থেকে সামরিক বাহিনী মাঠে নামছে নির্বাচনী কার্যক্রমে। সামরিক বাহিনীকে অনুরোধ করব, সেনা প্রধানকে অনুরোধ করব, এই কলঙ্কিত ডাকাতি নির্বাচনে অংশ নিয়ে সেনাবাহিনীকে অন্তত কলঙ্কিত করিলেন না। সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীকে নিষেধাজ্ঞার মধ্যে ফালাবেন না। আমরা সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন সাহেবকে অনুরোধ করব, এই নির্বাচন থেকে সেনাবাহিনীকে তুলে নেন, সেনাবাহিনীকে কলঙ্কিত করবেন না। একই সাথে মাঠ পর্যায়ের দায়িত্ব পালনকারী পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা আলাপ আলোচনা, সলা পরামর্শ করে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন। এই পাতানো সাজানো দামি নির্বাচনের দায়িত্ব পালন থেকে নিজেদেরকে উচ্চ করুন, অন্যথায় আপনাদেরও ভবিষ্যৎ অন্ধকার। আইজিপির মতো, র্যাবের প্রধানের মতো আপনাদেরও ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আমরা চাই না আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হোক। আমরা বারবার বলছি, আপনারা যদি আশঙ্কা থাকেন পরবর্তী সরকার আসলে আপনারা বিপদে পড়ার সম্ভাবনা, ওয়েস্ট যাওয়ার সম্ভাবনা, চাকরিচ্যুতির সম্ভাবনা, আমরা আপনাদেরকে এই জনগণকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, আপনারা এতদিন যা করেছেন চাপে পড়ে করেছেন, আমরাও বুঝি। আপনাদের কারো চাকরি যাবে না, কারো ক্ষতি হবে না, বরঞ্চ যাদের চাকরি গিয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের পরিপূর্ণ ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হবে। আমরা একই সাথে আমরা বলছি, আমরা তো কালকে একটা নির্বাচন চাই না, প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে 2-1 বছরের জন্য জাতীয় সরকার হবে। জাতীয় সরকার একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করবে। সুতরাং আপনাদের আসন